সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি। তোমরা নিশ্চয়ই কেরলের দেবকী আম্মার নাম শুনেছ। উনি 2026 সালে আনসাং হিরো বিভাগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। হ্যাঁ, ঠিক তাই। 92 বছর বয়সী এই মহিলা প্রায় 40 বছর ধরে 5 একর অনুর্বর জমিতে 30,000-এরও বেশি গাছ লাগিয়ে তাকে তপোবনম নামে সবুজ বনে রূপান্তরিত করেছেন, যা আজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। না ছিল কোনো সরকারি সাহায্য, না কোনো বড় সংস্থার সঙ্গে জড়িত, শুধুমাত্র প্রকৃতির প্রতি ভালোবাসা এবং নিজের অদম্য শক্তির সাহায্যেই তিনি এই অসাধারণ কাজ করে ফেলেছেন। আর এই অসামান্য অবদানের জন্যই তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন 2026 সালে। কিন্তু এটি শুধু পুরস্কার নয়, এটি দিয়ে যায় একটি বিশেষ বার্তা। পরিবেশ রক্ষায় একজন মানুষের উদ্যোগও ইতিহাস সৃষ্টি করতে পারে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, নদী আমাদের জীবন বাঁচায়, আর প্রকৃতি আমাদের অস্তিত্ব রক্ষা করে। কিন্তু তবু কখনো কখনো উন্নতির নামে পরিবেশেরই ক্ষতি করে ফেলি আমরা। এই কারণে 1970-80-র দশকে ভারতের বিভিন্ন জায়গায় এই পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের সংগঠিত জন আন্দোলন এবং প্রচেষ্টা তৈরি হয়, যা একত্রে পরিবেশগত আন্দোলন নামে পরিচিত। লক্ষ্য একটাই, জীববৈচিত্র্যের সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়ন। প্রথমেই চলে আসি সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি কেরালার পশ্চিম ঘাট অঞ্চলে অবস্থিত একটি উষ্ণ মণ্ডলীয় বর্ষাবন। 1970-এর দশকে সরকার ঠিক করে কুন্তিপুঝা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের তৈরি হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রচুর বিরল উদ্ভিদ, লং টেলড ম্যাকাও সহ বহু প্রজাতি বিলুপ্তি হয়ে যেত। ফলে বিজ্ঞানী, পরিবেশবিদ, জনসমাজের নেতৃত্বে জন আন্দোলন গড়ে ওঠে। বৈজ্ঞানিক রিপোর্ট তৈরি হয়। ফলাফল 1983 সালে এই প্রকল্প বাতিল হয়ে যায়, আর 1985 সালে এটিকে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয়। চিপকো আন্দোলন। চিপকো কথাটির অর্থ গাছকে জড়িয়ে রাখা। 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের আদিবাসীরা বাণিজ্যিক বন নিধনকে বাধা দিতে গিয়ে গাছকে জড়িয়ে ধরে গাছকে আটকে রাখে। এটি একটি অহিংস গণ আন্দোলন এবং নারীদের নেতৃত্বে গড়ে উঠেছিল। এই আন্দোলন প্রমাণ করে যে নারী শক্তি পরিবেশ রক্ষা করার জন্য এক গুরুত্বপূর্ণ শক্তিশালী সৈনিক হিসাবে কাজ করতে পারে। ফলাফল, হিমালয় অঞ্চলে বাণিজ্যিক গাছ কাটা নিষিদ্ধ হয়। শুধু তাই নয়, বন সংরক্ষণ নীতিতেও পরিবর্তন আসে। এটি ইকো ফেমিনিজমের চূড়ান্ত উদাহরণ। নর্মদা বাঁচাও আন্দোলন। 1985 সালে নর্মদা নদীর উপর বৃহৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয় মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশ অঞ্চলে। এর ফলে প্রচুর আদিবাসীদের উচ্ছেদ হতো, পরিবেশ ধ্বংস হতো, বাস্তুতন্ত্রের ক্ষতি হতো। ফলে পরিবেশবিদ মেধা পাটেকরের নেতৃত্বে তৈরি হয় গণ আন্দোলন। আইনি লড়াই, মেলে আন্তর্জাতিক সমর্থন। ফলাফল, পুনর্বাসন নীতি আলোচনায় বসে। এটি উন্নয়ন বনাম পরিবেশ বিতর্কের প্রতীক। রাজস্থানের বিষ্ণই সম্প্রদায়ের আন্দোলন। বিষ্ণই সম্প্রদায় রাজস্থানের একটি ঐতিহ্যবাহী পরিবেশ রক্ষাকারী সম্প্রদায়। এই সম্প্রদায়ের মানুষেরা মনে করেন গাছ এবং বন্যপ্রাণী রক্ষা তাদের ধর্মীয় কর্তব্য। তোমরা ভাবতে পারো, 1930 সালে খেজুরি গাছ রক্ষা করবার জন্য এই বিষ্ণই সম্প্রদায়ের 363 জন মানুষ প্রাণ উৎসর্গ করেছিলেন। গাছ এবং বন্যপ্রাণী সংরক্ষণের কি চূড়ান্ত ঐতিহাসিক নৈতিকতার দৃষ্টান্ত। সাইলেন্ট ভ্যালি, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও, বিষ্ণই আন্দোলন আলাদা আলাদা প্রেক্ষাপটে তৈরি হলেও মূল লক্ষ্য ছিল কিন্তু একটি, যে পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্যকে রক্ষা করা, প্রকৃতিকে বাঁচানো। আর দেবকী আম্মা প্রমাণ করে দিয়েছেন, নিজের অদম্য ইচ্ছা শক্তি আর পরিবেশের প্রতি ভালোবাসা থাকলে কোনো রকম সাহায্য ছাড়াই একাই পরিবেশকে
রক্ষা করা যেতে পারে। সবশেষে বলি, ভারতের এই পরিবেশগত আন্দোলনগুলি এবং দেবকী আম্মার কীর্তি প্রমাণ করে যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংস করা যাবে না। সাইলেন্ট ভ্যালি আন্দোলন বিজ্ঞানভিত্তিক যুক্তির উপর গুরুত্ব রেখেছিল। চিপকো আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশ ন্যায় বিচারের উপর প্রশ্নচিহ্ন তুলেছিল। বিষ্ণুই সম্প্রদায় প্রমাণ করে যে পরিবেশ সংরক্ষণ আমাদের সংস্কৃতির অংশ হতে পারে। দেবকী আম্মা প্রমাণ করেছেন আমাদের অদম্য ইচ্ছা শক্তি থাকলে আমরা একাই পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করতে পারি। প্রকৃতি বাঁচলে তবেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে। চলো আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি পরিবেশকে রক্ষা করা, প্রকৃতিকে বাঁচানো, বেশি বেশি করে গাছ লাগানো। স্টে সেফ, স্টে গ্রিন। ভালো থেকো। শেষ করছি।